দেখতে দেখতে পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন একেবারে চলে আসলো আগামী দিন, তাই না? ভারতে আজকে তো কত 22 তারিখ, তো আগামীকাল 23 তারিখেই তো ভোট শুরু। ভালো। এবং এইবার অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার কিন্তু একেবারে টান টান উত্তেজনা, একেবারে মারাত্মক রকমভাবে টান টান উত্তেজনা। কারণ এই পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো এই ধরনের টান টান উত্তেজনাপূর্ণ নির্বাচন কখনোই হয়নি। 1947 সালে স্বাধীনতার পর এই পশ্চিমবঙ্গে তো একচ্ছত্রভাবে কয়েকবার ওই কংগ্রেস তারা একচ্ছত্র এখানে শাসন করছে, কোনো প্রতিদ্বন্দ্বী তখন কিন্তু ছিল না। তো ওদের শাসন আমল চলে যাওয়ার পর এখানে চলে আসে কারা? বামপন্থী, অর্থাৎ সিপিএম প্রায় কত 33-34 বছর ধরে একচ্ছত্র রাজত্ব করছে এবং এদের এগেনস্টে তেমন কোনো প্রতিদ্বন্দ্বী এখানে তৈরি হয়নি। এবং কংগ্রেস পুরো একেবারে অবলুপ্ত হয়ে গেল। অর্থাৎ একচ্ছত্রভাবে 35-36 বছর নাকি 34 বছর বামপন্থী দল যাকে বলা হয় যে সিপিএম, তাই না? কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী। তো এরা যখন আস্তে আস্তে এখান থেকে অবলুপ্ত হয়ে গেল, সিপিএম কংগ্রেস অবলুপ্ত হয়ে গেল, অতঃপর এখানে ভয়ঙ্কর শক্তি নিয়ে আবির্ভূত হলো কে? এই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যখন 2011 সালে যখন জিতছিলেন তখন কিন্তু তার একটা দুর্দান্ত ক্যারিসমেটিক চরিত্র ছিল। লড়াকু মানসিকতার মানুষ, লড়াই সংগ্রাম করেন, অতি সাদাসিধা জীবনযাপন করেন। তার বাড়ি যে কালীঘাট, ওখানে একটা টালির ঘরেই উনি থাকতেন। এই যে তার একটা সাদাসিধা টাইপের যে অবস্থা, এবং মানুষের সাথে সাদাসিধাভাবে চলাচল করতেন, চপ্পল পরতেন, 200-300 টাকা দামের শাড়ি পরতেন এখন কদ্দূর কী পরেন কে জানে। অনেকে তো বললো যে অনেক দামি কাপড় চোপড় পরে, বাট তখন কিন্তু এটাই করতো। এবং এটা কিন্তু তখন এই পশ্চিমবঙ্গের মানুষদেরকে দারুণভাবে মুগ্ধ করে, যে কারণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ক্ষমতায় চলে আসেন। পরবর্তীতে আপনারা যদি দেখেন, সিপিএম এখানে উঠে দাঁড়াতে পারে নাই, বা কংগ্রেসও উঠে দাঁড়াতে পারে না, এরা অনেকটা অবলুপ্তির পথে, তাই না? মাঝখান দিয়ে এখানে বিজেপি উঠে দাঁড়িয়েছে এবং এখন ভয়ঙ্কর চ্যালেঞ্জ দিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে বিজেপির দলের নেতা যারা সবাই কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে উঠে আসা। এদের কিন্তু অন্য কোনো আলাদা কোনো প্ল্যাটফর্ম না, এদের শুরু কিন্তু বিজেপি দিয়ে না। এই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটা কী বলা যায়, তার মধ্যে কিন্তু অনেকটা ওই যে স্বৈরাচারী মনোভাব আছে। কারো কথাবার্তা উনি তেমন একটা শোনেন না, বাট ওনার যে সহজ সরল সাধারণ জীবনযাপন আছে না, ওই জন্য মানুষ তার পিছনে ছাড়ে না। অর্থাৎ উনি যাকে ইচ্ছে তাকে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিতে পারেন, তাহলেও কিন্তু পাবলিক অখুশি হয় না। কারণ যাদেরকে উনি এই কাজটা করেন তারা দেখা যায় যে খুব নাম করা খারাপ লোক, মানে দুর্নীতিবাজ এরকম। সাধারণ পাবলিকের মধ্যে কিন্তু তার গ্রহণযোগ্যতা ঠিকই বজায় থাকে। এখন এই তৃণমূল কংগ্রেস থেকেই বের হয়ে এসে এখন এই বিজেপিতে যোগ দিয়ে এখন প্রবল প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে। যে এখন এই যে শুভেন্দু অধিকারী, সেও তো একসময় এই তৃণমূল কংগ্রেসের একেবারে মমতার ডান হাত ছিল, তাই না? তারপরে ওই যে দিলীপ ঘোষ, এরা সবাই তো ওরকমই ছিল। তো যাই হোক, এইবার একেবারে কঠোর একটা নির্বাচন হতে যাচ্ছে। অর্থাৎ প্রকৃতপক্ষে বলতে গেলে 1947 সালে স্বাধীনতার পর সমানে টক্কর দেওয়ার ইলেকশন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গলস হিস্ট্রি। আমার কাছে যেটা মনে হয়, অতীতে যতবার ইলেকশন হয়েছে ততবার কিন্তু যে কোনো একটা দল অপ্রতিদ্বন্দ্বী ছিল, আর অন্য যে যারা নাকি প্রতিদ্বন্দ্বিতা করতো তাদের আসলে কাউন্টিং করা হতো না এবং ধরেই নেওয়া হতো যে তারা জিতবে না। তবে গত ইলেকশন, অর্থাৎ 2021 সালের যে ইলেকশন ছিল, তখনও কিন্তু এই বিজেপি যথেষ্ট কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতবার আসলে ভীষণ ভয় পেয়ে গেছিলো, যেটা তার কিছু ফোন কল রেকর্ড পরে প্রকাশ পায়, যেখানে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভয় পেয়ে গেছে। কিন্তু তারপরও তার ওই যে প্রায় 30% ভোট, মুসলিম ভোট, এটা তো ভোট ব্যাংক, তো ওইটা যদি পড়ে যায়
আর হিন্দু ভোট আর কিছু নিতে পারলেই তো সব জায়গায় জিতে যায়, তাই না? ওনার এই ক্যালকুলেশন কিন্তু গতবার ওই একইভাবে কাজ করে গেছে। এছাড়া পশ্চিমবঙ্গে আমার মনে হয় যে ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও এত ভোট রিগিং, ছাপ্পা মারা বা ইলেকশন নিয়ে এত মারামারি কাটাকাটি খুনাখুনি অন্য কোথাও হয় বলে আমার কাছে মনে হয় না। এবং এটা ট্রেডিশন কিন্তু এই যে মনে করেন বাংলাদেশেও তো একই অবস্থা, তাই না? আসলে দুই পারের লোকজনই তো বাঙালি, মানে এদের স্বভাব চরিত্র তো ওরকম হবেই। এখন বাংলাদেশের বাঙালিরা মুসলমান বলে ভালো হয়ে যাবে তা তো না, আবার পশ্চিমবঙ্গের বাঙালিরা হিন্দু হয়ে ভালো হয়ে গেল তা তো না। দেখবেন যে মারামারি কাটাকাটি খুনাখুনি, তারপরে ভোট কারচুপি, ছাপ্পা মারা, রিগিং করা, ভোট কেন্দ্র দখল করা, তারপরে ব্যালট বাক্স ছিনতাই করে তার মধ্যে ব্যালটটা ঢুকিয়ে দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডে আপনি দেখবেন না যে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অন্য কোনো রাজ্যে এত ব্যাপকভাবে হয়। একবারে হয় না তা না, কিন্তু এত কম হয় যেটাকে হলে গুনতির মধ্যে ধরা যায় না। বাট পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে হয়। এখন এই পশ্চিমবঙ্গে যে ব্যাপকভাবে হয়, এটা কি বাংলাদেশ থেকে শিখছে নাকি বাংলাদেশ পশ্চিমবঙ্গের কাছ থেকে শিখছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এইবার এই রিগিং, ছাপ্পা মারা, তারপরে ভুয়া ভোটার, তারপরে কেন্দ্র দখল করা ইত্যাদি ইত্যাদি বন্ধ করার জন্য তো এবার কেন্দ্রীয় সরকার অনেক আটঘাট বেঁধেই নামছে, তাই না? যে SIR করে প্রচুর পরিমাণে ভুয়া ভোটার, মানে ভুতুড়ে ভোটার, এগুলোকে বাদ দিয়েছে। আর এটা করতে গিয়ে অনেক জেনুইন নাগরিক হয়তো বাদ পড়ে গেছে। এটা নিয়ে অনেক কথাবার্তা তোমরা দেখলাম হলো। হ্যাঁ, 100 জন এরকম ভুতুড়ে ভোটার বাদ দিতে গেলে তার মধ্যে 2-1 বা 2-4 তো অরিজিনাল ভোটার বাদ তো পড়তেই পারে। তো খবরে তো আর ওই 95টা যে ভুতুড়ে ভোটার বাদ গেল এইটা তো আর খবরে আসে না। খবরে আসে ওই 1-2 জন যারা নাকি জেনুইন ভোটার বাদ পড়লো তারাই, তাই না? আসলে বাংলাদেশের মানুষে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। কেন জানেন? কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গের এই ইলেকশনের অবসান না ঘটা পর্যন্ত ওই যে বাংলাদেশের মানুষদের জন্য যে ভিসার ব্যবস্থা করা হচ্ছে না, পর্যটন ভিসা, ওই জন্য বাংলাদেশের মানুষ কিন্তু ওয়েট করছে। তারা ভাবছে তাড়াতাড়ি ইলেকশনটা হয় না কেন, এবং তখন তারা মনে করছে যে ভারতের পর্যটন ভিসা তো ওপেন করে দিবে এবং মানুষজন বেড়াতে যাবে। তো যাই হোক, এইবার শিয়ানা লড়াই হচ্ছে। এইবার যে খবর যা পাওয়া যাচ্ছে, আসলে এই তৃণমূল এবং এই বিজেপি এদের সম্ভাবনা কিন্তু 50-50, একেবারে 50-50। যদি জয় পরাজয় নির্ধারিত হয় তাহলে দেখবেন যে একেবারে খুবই মার্জিনাল পজিশনে গিয়ে জয় পরাজয় নির্ধারিত হবে। অতীতের বারের মতো একেবারে নিরঙ্কুশ যে সিট পাওয়ার বা আসন পাওয়ার যে একটা প্রবণতা আমরা দেখতাম, এইবার ভাবচক্কর দেখে মনে হয় সেটা আর হবে না। তো যাই হোক, আমাদের প্রতিবেশী দেশ তো, তাই না? আগ্রহ ভরে আমরা অপেক্ষাতে থাকলাম, দেখি সেখানে কি হয়। ধন্যবাদ।